দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সরাসরি ডাক্তার এই অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, আমরা আজ জনস্বাস্থ্য সচেতনতা এবং আমাদের দৈনন্দিন জীবনে রোগের প্রাদুর্ভাব এবং মানসম্মত স্বাস্থ্যসেবা এই বিষয়গুলো নিয়ে আজ গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব এবং এই আলোচনাকে সমৃদ্ধ করবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য চিকিৎসক। আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর সৈয়দ আবু আহমদ শাফি। তিনি স্বাস্থ্য প্রশাসক এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ, স্বাস্থ্য অধিদপ্তর, উপপরিচালক, হাসপাতাল ও ক্লিনিক। এবং আপনারাও কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। তো দর্শক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছে? ধন্যবাদ জান্নাতুন নূর নাইমা আপনাকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুরুতেই আপনার মাধ্যমে প্রিয় দর্শকবৃন্দকে শুভ সকাল জানাতে চাই। খুব চমৎকার করে স্যার বললেন। স্যার, আপনাকে যেহেতু পেয়েছি, আমরা আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই একটু জানতে চাই আপনার কাছে যে এখন প্রাইমারি হেলথ থেকে টারশিয়ারি হেলথ পর্যন্ত যে পরিস্থিতিটা আসলে কি, এবং এর কি উন্নয়নের জন্য আপনারা কী ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন? ধন্যবাদ নাইমা। আসলে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন, কিন্তু অনেক এটার ব্যাখ্যা অনেক দীর্ঘ। আপনি জানেন যে বাংলাদেশের যে স্বাস্থ্য সেবা বাংলাদেশ সরকারের, এটি আসলে যেইভাবে আমরা বিভক্ত করে চালাচ্ছি সেটি হলো যে একটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে, যেটি প্রাইমারি হেলথ কেয়ার আমরা বলি, সেটি উপজেলা থেকে একেবারে আমরা বলি ওয়ার্ডে যে খানা পর্যন্ত, বাড়ি পর্যন্ত, সেই পর্যন্ত বিস্তৃত। ওখান থেকে জেলা পর্যন্ত যে সেবা আমরা দিই সেটাকে আমরা বলছি যে সেকেন্ডারি। জেলা হাসপাতালগুলো মূলত এখানে সেবা দেয়। এখান থেকে যখন রেফার হয়ে আসে টারশিয়ারি স্বাস্থ্যসেবা যেটা, সেগুলো সাধারণত মেডিকেল কলেজ হসপিটাল এবং বিভাগীয় হসপিটাল, রাজধানীর যে ইনস্টিটিউটগুলো আছে, স্পেশালাইজড হসপিটাল আছে, এইগুলোতে যে সেবাটি হয় সেটি হচ্ছে টারশিয়ারি হসপিটাল, টারশিয়ারি স্বাস্থ্য সেবা যেটি আমাদের আছে। তো আপনি জানেন যে আমরা একটা জনবহুল দেশ। এখানে প্রায় নানা রকম হিসেব থাকলেও 18 কোটি বা তদূর্ধ্ব জনসংখ্যা আছে। সেই অনুপাতে আমাদের যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এখন আছে, আমরা বলি যে সর্বোচ্চ 33 to 35% আমরা এই টোটাল প্রক্রিয়ার মধ্যে সরকারিভাবে অ্যাকোমোডেট করতে পারছি। তো এখানে ঠিকই বলেছেন যে আমাদের পরিকল্পনা কি, এটা কিভাবে আমরা এখনকার যে পরিস্থিতি, আপনারা দেখবেন যে প্রায়ই আমরা দেখছি যে বিভিন্ন জেলা হাসপাতালে উপচে পড়া মানুষের ভিড়, এবং সেবা অনেকে অভিযোগ করছেন যে সেবা পাচ্ছেন না ঠিকমতো। আবার আমরা বলছি যে আমাদের যারা সেবা দিচ্ছেন তারাও হিমশিম খাচ্ছে সেবা দিতে। এটি মূল বিষয় হলো যে আগেই বলেছি আমাদের যে জনসংখ্যা অনুযায়ী আমাদের অ্যাকোমোডেশন 1/3 বলতে গেলে। তো সেই ক্ষেত্রে একটি জেলা হাসপাতাল যদি 250 বেডের বলি, তো ওখানে যে পরিমাণ রোগী প্রতিদিন যাচ্ছে 500-700 ইনডোর, 250 বেড মানে ইনডোরের 250 বেড, আর আউটডোরের যে ক্যাপাসিটি সেটার অনেক গুণ বেশি আউটডোরে রোগীরা সেবা নিতে যাচ্ছে। সমস্যাটা যেখানে হচ্ছে যে আমাদের যে সেবা কর্মী যারা সেবা দিবেন, চিকিৎসক থেকে নার্স, মিডওয়াইফ, ওয়ার্ড বয়, আয়া, টেকনোলজিস্ট, ক্লিনার, ইভেন সিকিউরিটি, এই জনসংখ্যায় আমি বলবো সারা দেশের একেবারেই কিছু নির্দিষ্ট জায়গা ছাড়া প্রায় জায়গায় কিছু না কিছু ঘাটতি আছে। আর 250 বেডের জনসংখ্যায় যদি আপনি 500-600কে সেবা দিতে যান, তাহলে এমনিতেই তো আমাদের সেবা কর্মীর ঘাটতি আছে কিছুটা, এখানে আরও অনেক সংখ্যক দিতে গিয়েই জটিলতাগুলো বাড়ছে। এর সাথে মানুষেরও একটু সচেতনতা ঠিক কিছু ঘাটতি আছে বলবো, এবং আমাদের যারা সেবা কর্মী তারাও অতিরিক্ত সেবা দিতে দিতে অনেকটা পরিশ্রান্ত হয়ে যান, অনেক সময় মানসিক অস্বস্তিতে ভোগেন। তো যার ফলে দুই পক্ষের তখন একটু টানাপোড়েন হয়। চমৎকার করে স্যার বলেন। আসলেই তো আমাদের যে ডক্টররা সেবা দিয়ে যাচ্ছে এবং যারা আসলে সেবা দিয়ে যাচ্ছে, আপনি সবার কথা উল্লেখ করেছেন, সবাই কিন্তু হিমশিম খাচ্ছে যে আসলে আমাদের অনেক বেশি অ্যাকোমোডেশন দিতে হয়। তো স্যার, একটু জানতে চাই যে কোনো একটা প্রবলেম যদি হয় রোগীর, রোগ নির্ণয়ে বা সেই ট্রিটমেন্টে, দেখা যায় যে হাসপাতালের উপর দোষারোপটা করা হয় বা ডক্টরদের উপরে সেই দোষটা সবার আগে চলে আসে। তো এক্ষেত্রে আপনার মতামতটা কি? এটা খুবই স্বাভাবিক যে মানুষ হাসপাতাল বলতে চিকিৎসককে বোঝায়। ইভেন আপনি দেখবেন যে হাসপাতালে একজন ওয়ার্ড বয় আয়াও তার গ্রামে ডাক্তার হিসেবে বা চিকিৎসক হিসেবে পরিচিত। মানুষ কিন্তু জানে না যে এই সেবাটা চিকিৎসকের একার বিষয় নয়, এটা একটি দলবদ্ধ কাজ, একটি টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কে একজন ক্লিনার যতটা গুরুত্বপূর্ণ, একজন আয়া যতটা গুরুত্বপূর্ণ,
একজন টেকনোলজিস্ট ততটা গুরুত্বপূর্ণ, চিকিৎসক নার্স প্রত্যেকের এখানে ইনভলভমেন্ট আছে। তো আমরা প্রথমে তো আমরা যাই চিকিৎসক খুঁজতে, যেহেতু রোগ আক্রান্ত, তো সেই কারণে চিকিৎসকের নামটাই আসবে, মূলত আসে। তো সব কিছুতে আসলে তাদেরকে তো দায়বদ্ধ করা ঠিক না, এটা একটা। আরেকটা হলো যে দোষটা এই কারণে আসে, আগেই বলেছি যে আমাদের জনসংখ্যা বেশি, সেবা গ্রহীতার সংখ্যা অনেক বেশি, সেবাদাতার সংখ্যা কম। তো যার ফলে এই অভিযোগটা আমরা মিটিগেট করতে পারছি না। কিন্তু এটা আমাদের জনসচেতনতা হওয়া উচিত যে যিনি চিকিৎসা দিচ্ছেন তারও চিকিৎসা মানে স্বাভাবিকভাবে দিচ্ছেন, কিন্তু যখন অস্বাভাবিক হারে দিতে হয় তখন তার কিছুটা ক্লান্তি হয়, মানসিক ধৈর্য কমে যায়। তখন ধরেন যে ইমার্জেন্সি বিভাগে ঝামেলাগুলো বেশি হয়। আমরা মানুষ, একটা রোড অ্যাক্সিডেন্ট হলো বা বাড়ি থেকেই একটা দুর্ঘটনা ঘটলো, একটা পয়জন রুগী বা পানিতে ডুবা রুগী, যখন আমরা নিয়ে আসি, যারা আসেন তারা কিন্তু একটু অস্থিরতা নিয়েই আসেন, যেটা সত্যি কথাই। ব্যথা বেদনা যার থাকে সে অস্থির হয়েই আসবে। তখন অভিভাবকেরাও কিন্তু অনেক অস্থির থাকেন। তারা একটা এক্সপেকটেশন নিয়ে আসেন যে হাসপাতালে গেলেই প্রাণে বেঁচে যাবে, কিন্তু প্রাণ আসলে তো সবসময় বাঁচানো সম্ভব হয় না। আবার এটাও ঠিক ধারণা না যে ডাক্তার গেলেই এটা ইঞ্জেকশন দিলেই মানুষ মেরে ফেললো, বিষয়টা। উনি হয়তো ওই মুহূর্তে মারাই যাচ্ছিলেন, তো ডাক্তারকে তো উদ্যোগটা নিতে হবে। উনি হয়তো ইঞ্জেকশনটা দিচ্ছেন, ইন বিটুইন তার মৃত্যুটাও হয়ে গেছে। তো মানুষ তখন আসলে বুঝতে চায় না, তারা ভাবে যে ভুল চিকিৎসা দিয়েছে বা ভুল ইঞ্জেকশন দিয়েছে, দোষারোপগুলো এভাবে শুরু হয়। বা আপনি হয়তো আপনার ব্রড ডেড একটা রুগী নিয়ে গেছেন, রাস্তায় মারাই গেছে আনতে আনতে, ইমার্জেন্সিতে ঢুকেছেন, হয়তো ডাক্তার সাহেব ওয়াশরুমে ছিল বা পাশের রুমটায় ছিল, এসে ওই যে ডিলুটুকু হলো আসতে, তখন এটাকেই দোষারোপ করে যে এই হয়তো এই কারণে রুগী বাঁচানো গেল না। তো আমি বলবো যে আসলে এটা আমাদের জনসচেতনতাও জরুরি। মানুষকে এই ধারণায় ফিরতে হবে যে হাসপাতাল মানেই প্রাণ বাঁচবে এমন না, প্রাণ যাবেও, প্রাণ বাঁচানোর চেষ্টা সর্বক্ষণ হবে। তো সেখানে ভুল ত্রুটি হবে না সেটাও বলা যাবে না। কাজ করলে 1%, 0.5% এগুলো ভুল ত্রুটি আসবে, তো সেটাও আমাদেরকে আসলে মানতে হবে। আর এখন যেটা দেখা যাচ্ছে, প্রতিদিনই দেখবেন যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকগুলো হামলা হচ্ছে, হাসপাতালগুলো ভাঙচুর হচ্ছে। আমি এটা অনুরোধ করে জানাতে চাই, দেখুন যে আসলে চিকিৎসকের উপর হামলা কোনো সমাধান নয়। কারণ যত কিছুই হোক, শেষমেশ আপনাকে আবার চিকিৎসকের কাছে যেতে হয়। তো আপনি যদি চিকিৎসককেই বিভ্রান্ত করে দেন, মানসিকভাবে বিপর্যস্ত করে দেন, তাহলে তো সেবাটা ভালো হবে না। তো সেক্ষেত্রে আমাদের এগিয়ে আসা উচিত। ভুলভ্রান্তি হলে আমরা যারা প্রশাসক হিসেবে আছি, আমি স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলতে পারি, আমাদের কাছে যা অভিযোগ আসে, মানুষ করে অথবা মিডিয়ায় আসে বা পত্রপত্রিকা আসে, আমরা সেগুলোর সবগুলোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তো দেখা গেল যে আপনি অভিযোগটা দিচ্ছেন না, দিলে কিন্তু অনেকে বলে যে অভিযোগ দিলে কি হবে, শাস্তি হবে না বা কিছু না। তো ঘটনা আপনি একটা ব্যাখ্যা করলেন, মিডিয়াতে একটা চলে আসলো, মানুষ কিন্তু এক ধরনের শাস্তির মধ্যে চলে গেল। একজন চিকিৎসক সমাজে পরিচিত মানুষ, একটা সম্মান নিয়ে থাকেন, এখন ওনার বিরুদ্ধে মিডিয়ায় একটা ভুল কিছুও যদি চলে আসে, সেটা কিন্তু তার একটা শাস্তি হয়ে গেল। আর যারা অন্য প্রাতিষ্ঠানিক শাস্তি তার জন্য চান, তারা যদি অভিযোগ করেন আমাদের কাছে সঠিক তথ্য দিয়ে, আমরা একটু সময় নিই, তদন্ত করতে হয়, দুই পক্ষ দেখে শাস্তি যোগ্য হলে অবশ্যই তিনি শাস্তি পাবেন। অবশ্যই এটি আমি আহ্বান করব যে আসলে এখানে দোষাদোষীর চেয়ে আমার মনে হয় দুই পক্ষকে এগিয়ে আসতে সবাইকে হবে, আসলে সমঝোতা করে চলতে হবে। এবং চিকিৎসকরা তো আসলে সবসময় তাদের নিজস্বটা দিয়েই চেষ্টা করে, সর্বস্ব দিয়ে, এবং তারা আসলে মানুষের বন্ধু, এটা আসলে সবাইকে বুঝতে হবে। স্যার, এখন একটু জানতে চাই যে এই যে এত হামের প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গিয়েছে এবং এত বাচ্চা মারা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে কেন এত বেড়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এখন আসলে বার্নিং কোশ্চেন এটি। আমরা প্রায় 1 মাসের অধিক সময় ধরে এই ঝামেলাটায় আছি। এটা আসলে রাষ্ট্রীয় ক্রাইসিস এখন। আপনি জানেন যে হাম একটা খুবই ছোঁয়াছুঁয়ি রোগ, খুবই দ্রুত ছড়ায়, ভাইরাল ডিজিজ এটা একটা। আপনারা যেমন করোনায় আপনারা দেখেছেন যে কী অবস্থা, হামটাও ঠিক ওরকমই, খুব দ্রুত ছড়ায়। এটা বায়ুবাহিত রোগ, হাঁচি কাশি হলে হাঁচি কাশির ড্রপলেট দিয়ে ছড়ায় সাধারণত। তো এটা আগে থেকেই ছিল, বরাবরই আছে। আমরা 1979-তে যখন ইপিআই প্রোগ্রাম চালু হয় আমাদের বাংলাদেশে, 6টি রোগ প্রতিরোধী টিকা দেওয়া হতো তখন। কারণ আপনি জানেন যে ভাইরাসের আসলে এখনও বেশিরভাগ ভাইরাসের কোনো সরাসরি চিকিৎসা নেই, প্রতিরোধ করাই হচ্ছে পথ। তো আমরা ইপিআইতে শুরু থেকেই এই 6টি টিকার মধ্যে হামের টিকা ইনক্লুড করা ছিল, যাতে যেই জনগোষ্ঠী টার্গেটেড গ্রুপটা হামে আক্রান্ত হয় বেশি, তাদেরকে যাতে প্রতিরোধের আওতায় আনা যায়। তো সেটি চলছিল আমাদের। আমরা সাধারণত
9 মাসের শিশু থেকে 15 মাস বয়সী শিশুদের পর্যন্ত হামের টিকার আওতায় এনেছিলাম। এটার উদ্দেশ্য হলো যে শিশুরা মায়ের বুকের দুধ পান করে এবং যারা রেগুলারলি বুকের দুধ পান করে মায়ের, তারা একটা মায়ের থেকে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা পায়। হামের ক্ষেত্রে সেটি 9 মাস বয়সী শিশু পর্যন্ত ওই মাতৃদুগ্ধ পান করলে একটা প্রতিরোধী বিষয় ছিল। তো এখন যখন আউটব্রেক হয়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে হঠাৎ করে প্রাদুর্ভাব বেড়ে গেল, তখন আমরা চিন্তা করি যে আসলে কেন বেড়ে গেল। এখন যে প্রশ্নটি এসছে, আমরা ভাবছি যে মাঝখানে আসলে হামের টিকার একটা গ্যাপ হয়েছে। আমরা হামের টিকা দুভাবে দিই। একটি হচ্ছে যে রেগুলার বেজে ইপিআই যে প্রোগ্রাম শিডিউল আছে, কোনো শিশু জন্মালো তার 9 মাস বয়সে সে পাবে, আরেকটা ডোজ পাবে সে 15 মাস বয়সে, এটা রেগুলার চলছে। এর মাঝে আমরা প্রতি 4 বছর পর পর আরেকটা প্রোগ্রাম করি, সেটা হলো যে ক্যাম্পেইন বলি, যে স্পেশালি ওই সব শিশুকেই আমরা, যারা টিকা পেয়েছে বা পায়নি, 1 মাসের মধ্যে যারা টিকা নিয়েছে এরা ছাড়া বাকি সব শিশুকে আমরা একটা বুস্টার ডোজ হিসেবে বা 0 ডোজ হিসেবে যেভাবেই বলেন দিই। তো সেই যে শিডিউলটা 4 বছর পর পর করা হয়, 2024 সালে শিডিউল ছিল একটি, সেটি তখন রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে হয়তো দেওয়া যায়নি, এবং পরবর্তীতে যেই সরকারের পরিবর্তন হয়েছে তখন এই টিকা ক্রয়জনিত একটা ঘাটতি হয়েছিল। তো সেই কারণে কিছু সময় ওই শিডিউলটা মিস হয়েছে, স্পেশাল ক্যাম্পেইনটা মিস হয়েছে, রুটিন টিকা চলছিল। তো সেটি একটা কারণ, ক্যাম্পেইনটা হয়নি। আর টিকা ঘাটতিজনিত কারণে আমাদের সাপ্লাই চেনে সমস্যা থাকার কারণে কোথাও কোথাও কোনো জেলায় কিছু এলাকায় আপনার সেশন ড্রপ হয়েছিল। সেশন ড্রপ বলতে আমরা যেই সেশনে রুটিন ইপিআই টিকাটা দেওয়া হয় সেটি ড্রপ হয়েছিল। তো এই সমস্ত বিষয় আমরা মূলত ভাবছি যে সম্ভবত এটি একটি কারণ। এর বাইরেও আরও কারণ থাকতে পারে। আমরা তো এখন যখন আমরা হাসপাতালগুলোতে গিয়ে দেখছি কারা ভর্তি হচ্ছে, যে আমরা তো টিকা দিচ্ছি আসলে 9 মাস বয়সী থেকে 15 মাস বয়সী, কিন্তু আমের যে প্রাদুর্ভাবটি এসছে এটি অন্য বয়সীদের ক্ষেত্রেও, কিছুটা বড় বয়সী শিশুদের, 5, 7, 10 বছরের শিশুদেরও আক্রান্ত হচ্ছে বা 6 মাসের নিচেও আক্রান্ত হচ্ছে। তো সেই কারণেই আমরা বর্তমান সরকার খুব দ্রুত গতিতেই এটি নিয়ে অ্যাকশনে গেছেন, যে এখন আসলে কেন হয়েছে ভাবার চেয়ে পরিস্থিতিটা কীভাবে সামলাবো আমরা, সেটা জরুরি। প্রত্যেকটি শিশুর জীবন মূল্যবান। সরকার খুবই দ্রুত গতিতে অ্যাকশনে গিয়েছে এবং ইউনিসেফকে সরাসরি এটা যেভাবেই হোক যোগাযোগ করে তারা টিকাটা দ্রুত ব্যবস্থা করার ব্যবস্থা হয়েছে। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে টিকার ক্যাম্পেইন হিসেবে শুরু করেছি 3 পর্যায়ে। প্রথমত রেড জোন যেগুলো ছিল, অ্যাকচুয়ালি যেগুলোতে বেশি হয়েছিল, সেগুলোতে আমরা একদম 30টি উপজেলা নির্ণয় করে সেখানে আমরা শুরু করেছি প্রথম। তারপরে মহানগরগুলোতে শুরু করা হয়েছে এবং এই গত 20 তারিখ থেকে সারা দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী সকল শিশুকে আমরা হামের টিকা আওতায় এনেছি এবং এই টিকা কার্যক্রম চলছে। আগামী 10ই মে পর্যন্ত এটি চলবে এবং এখানে তারাই টিকা পাবে যারা গত 1 মাসের মধ্যে হামের টিকা নিয়েছে, শুধু তারা বাদে বাকি সবাই এই টিকা। এখন একটু জানতে চাই যে আপনি ভ্যাকসিন নিয়ে খুব সুন্দর করে বললেন, কিন্তু আমাদের অনেক অভিভাবক রয়েছেন যে এই যে ভ্যাকসিনটা এখন দেওয়া হচ্ছে সেটা নিতেও কিন্তু ভয় পাচ্ছেন। তারা আসলে কনফিউজ যে ভ্যাকসিন নিয়ে কি আরও কোনো বেশি প্রবলেম হয়ে যাবে কিনা। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসলে ভ্যাকসিন নিয়ে আমাদের দেশের কিছু অঞ্চলে এখনও ভুল ধারণা আছে। আপনি জানেন যে আমাদের দেশে শিক্ষিতের হার অনেক বেড়েছে, তবুও কিছু অঞ্চলে মানুষজন, অনেক শিক্ষিত মানুষও তাদের ভ্যাকসিন সংক্রান্ত, করোনার সময় আপনারা দেখেছেন যে অনেকেই ভেবেছে করোনার ভ্যাকসিন নিলে ধর্ম চলে যাবে, করোনা ভ্যাকসিন নিলে সে সারা জীবনে বাচ্চা কাচ্চা নিতে পারবে না, এরকম নানা রকম মিথ ছিল। কিন্তু যখন রোগ এগিয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে তখন ভীত হয়েই সবাই এসছে। আসলে কিন্তু সেরকম কিছু ঘটেনি। আর ভ্যাকসিনের বিষয়টা বাংলাদেশে বিশেষ করে ইপিআই ভ্যাকসিন চলছে 1979 সাল থেকে। এটা সারা বিশ্বে প্রশংসিত একটি বিষয় এবং সারা বিশ্বেই বিশেষ করে শিশু মৃত্যু প্রতিরোধে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। আর এই ভ্যাকসিনটি তো জানো করে করা হচ্ছে না, এটা সারা ওয়ার্ল্ডের একটি রিসার্চ করা বিষয় এবং রোগ প্রতিরোধের জন্যই তৈরি করা। এটি যাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি কম বা ওই নির্দিষ্ট রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম, তাদের ভিতরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেবে, এর বেশি কিছু নয়। তো এটিকে নিয়ে ভ্রান্ত ধারণা নেওয়ার কিছু নেই। একটি দ্বিতীয় কথা হলো যে আমরা যারা আছি, আমরা নিয়েছি, আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি, তাহলে আপনি কেন সেটিতে ভয় পাচ্ছেন? মন্দ কিছু হলে নিশ্চয়ই আমরা নিতাম না,
আমরা তো ওপেনলি নিচ্ছি, সবাই দেখছেন, মিডিয়া এখন একেবারে শেষ প্রান্ত পর্যন্ত দেখা যায়। তো এটা নিয়ে এখানে ধর্মীয় বা অন্য কোনো গোষ্ঠীগত কোনো ধরনের ট্যাবু থাকার কোনো সুযোগ নেই। এটি অত্যন্ত পরিচ্ছন্ন বিষয়। আপনার শিশুকে যদি প্রাণে বাঁচাতে হয় তাহলে আপনাকে ভ্যাকসিনটা নেওয়া আমরা গুরুত্বপূর্ণ তো মনে আপনার করছি। কথা শুনে আশা করি আমাদের অভিভাবকেরা অনেক আশ্বস্ত হবেন। স্যার, এখন একটু জানতে চাই যে গর্ভবতী মায়েদের যদি হাম হয় সেটা আসলে গর্ভবতী মা এবং শিশুদের জন্য আসলে কতটা বিপজ্জনক হতে দেখুন, পারে? হামটা আসলে কি করে? হামের মূল সমস্যাটা হচ্ছে হামে জ্বর হয়, সর্দি কাশি হয়, সেগুলো একটা দিক। আরেকটি বিষয় হলো যে হামে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে যাদের ইমিউনো কম্প্রোমাইজেশন আছে, অর্থাৎ তাদের ইমিউনিটি কমে গেছে অন্য কোনো রোগের কারণে, ডায়াবেটিক হতে পারে, ক্যান্সারের রোগী হতে পারে, এমন কোনো ওষুধ খাচ্ছে যেটিতে তার শরীরে ইমিউনিটি কমায় দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে হাম যেটি করে, এই জ্বর টরের সাথে স্বাভাবিকভাবে সে ফুসফুস আক্রমণ করে, নিউমোনিয়া তৈরি করে। নিউমোনিয়া কিন্তু মৃত্যুর একটা বড় কারণ। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে ডায়রিয়া হয়। এছাড়া এনকেফালাইটিস হলো যে ব্রেনের ইনফেকশন তৈরি করে। এই সবগুলোই কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। গর্ভবতী মায়ের ক্ষেত্রে গর্ভবতী মা যদি তার নিজেরই যদি নিউমোনিয়া হয়, তো সেই বাচ্চা তো সে তো পাবে না, অক্সিজেন পাবে না, তো বাচ্চা তো মৃত্যুর ঝুঁকিতে যাবেই, মা নিজেও মৃত্যুর ঝুঁকিতে চলে যাবে। যদি একটু আমরা যেটি গাঢ় নিউমোনিয়া বলি আর কি, সিভিয়ার রেসপিরেটরি যে ডিসচার্জগুলো যদি হয়, তাহলে মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে, শিশু মৃত্যু ঝুঁকি অন্তত বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে হামের টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে বড়দের মধ্যে যাদের ইমিউনিটি কম আছে, ইমিউনো কম্প্রোমাইজেশন আছে, যারা বললাম আগে আপনাকে, আর শিশুদের ক্ষেত্রে অবশ্যই হামের টিকা নিতে হবে। হাম না শুধু, যে কোনো টিকাই যেটি রোগ প্রতিরোধের জন্য নিশ্চিন্তে আসছে। নিতে হবে। আমরা বিশেষ করে ন্যাশনাল শিডিউলে আমাদের প্রায় 12টি টিকা আছে, এগুলো সবই পরীক্ষিত। এবং আমি আবারও অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যে সবাই যেন সেটি বিশ্বস্ততার সাথে গ্রহণ করে। হ্যাঁ, হতে পারে কখনো কোনো রিয়াকশান হয়, ওষুধ যে কোনো ওষুধের জন্য রিয়াকশান হতে পারে, ভেরি রেয়ার, সেটার জন্য আমাদের প্রস্তুতি থাকে, ওখানে স্টাফরাও প্রস্তুত আছে। সেটা আমরা অ্যানাফাইলেকটিক রিয়াকশান হয়, সিভিয়ার অ্যালার্জি হতে পারে, তো সেটার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া আছে এটির জন্য। ওকে স্যার, গ্রামাঞ্চলে আমরা এখনো দেখতে পাই যে স্বাস্থ্যসেবার আমাদের সীমাবদ্ধতাগুলো রয়েছে। তো এই ক্ষেত্রে আসলে আপনারা কি পরিকল্পনা করছেন বা এটা আসলে কিভাবে সলভ করা যায়? জি, ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি খুবই জনগুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের গ্রাম্য সেবায় আগেই যেটি আমরা বলেছি যে দেখুন, প্রাইমারি হেলথ কেয়ার, তো আমাদের এখনও বাংলাদেশে দেখবেন যে প্রাইমারি হেলথ কেয়ারে যারা আসছে, উপজেলা হাসপাতাল বলেন বা আমাদের সাবসেন্টার, ইউনিয়নের সাবসেন্টার বলেন, এখন কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে আসার পাশাপাশি বা আসা ছাড়া অনেকে এর বাইরে নানা রকম ভ্রান্ত চিকিৎসা পদ্ধতিতে যাচ্ছে। হোমিওপ্যাথি রিকগনাইজড যেগুলো না, ওগুলো ছাড়াই তারা নিচ্ছে, কবিরাজি নিচ্ছে, নানা রকম ঝাড়ফুঁক নিচ্ছে, এবং অনেকেই আছে যে ওই নিজে ফার্মেসিতে চলে গিয়ে ওভার দ্য কাউন্টার ড্রাগ নিচ্ছে নানা রকম। তো এই কারণে আমাদের যে বার্ডেনটা হচ্ছে, যে রোগ জটিলতা বাড়ছে, তারা যখন আসছে আমাদের কাছে তখন কিন্তু আমরা একটা সাধারণ রোগীটাকে জটিল আকারে পাচ্ছি। তো এখানে জনসচেতনতা বৃদ্ধির একটা বড় কাজ। আপনাকে আমি জানি না সময় পাবো কিনা বলি যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের একটা স্ট্রং টিম আছে। উপজেলা হাসপাতাল প্রধান, এখান থেকে সাব ইউনিয়ন বেজ হলো সাব সেন্টার আছে, ফ্যামিলি প্ল্যানিংয়েরও আছে, হেলথেরও আছে। তো বিগত 15 বছরে এই ইউনিয়ন পর্যায়ের যে স্ট্রাকচারটা, এটা দুর্বল হয়ে গেছে। সরকারের ওই সময় সরকারের এই অংশটাতে মনোযোগ ছিল না, যে কারণে একটা পলিসি লেভেলের বিষয়, কিন্তু না থাকায় উপজেলা থেকে সরাসরি কমিউনিটি ক্লিনিকে চলে গেছে। তো কমিউনিটি ক্লিনিকটা হচ্ছে, আপনি জানেন যে প্রতি 6000 জনসংখ্যা হিসেবে প্রতিটা ওয়ার্ডে একটা করে কমিউনিটি ক্লিনিক করার প্ল্যান ছিল, ওরকম হয়েছে। তো কমিউনিটি ক্লিনিকের যিনি সেবা দেন, ওরা সিএসসিপি, কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার যারা, ওরা 6 মাসের একটা ট্রেনিং নেওয়া আছে, এবং নির্দিষ্ট কিছু লক্ষণ ওদের গাইড বইতে লেখা আছে, সেটা দেখে ওনারা কিছু ওষুধ দেওয়া থাকে, 25, 26, 27টা ওষুধ দিতে পারে। কিন্তু ওটার পরেই এরা যদি কাছাকাছি এই ইউনিয়ন সাব সেন্টারগুলোতে আসতে পারে তাহলে অনেক সহজ হয়। সবাই উপজেলা হাসপাতালে আসতে পারে না বা আসতে চায় না। তো আমাদের সরকারের এখন যে লক্ষ্য, যে ওই ইউনিয়ন লেভেলটাকে স্ট্রেংথেন করা, এবং যে উপজেলা থেকে উপজেলার যে সিস্টেমটা আছে, উপজেলাকে স্ট্রেংথেন করতেই হবে। আমাদের প্রায় সব উপজেলাতে 50টা করে বেড আছে, কোথাও কোথাও 100 বেডও আছে। এটা রোগী টার্নওভারের উপরে নির্ভর করে। তো আমরা যেটি ভাবছি যে স্ট্রেংথেন করতে হবে একদম ওই কমিউনিটি ক্লিনিকে, ওখানে আপনার হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং সিএসসিপি, এই 3টে সেবাকর্মী অলরেডি আমাদের আছে।
জনসংখ্যায় ঘাটতি থাকলেও স্ট্রাকচারটা এরকম। তো ওনারা ওখান থেকে সেবাটি দেন। আমরা ভাবছি যে এই টিমটাকে ফলো আপ করবে আপনার সাব সেন্টার ইউনিয়ন লেভেল থেকে। ওখানে ডাক্তার থাকবে, একজন থাকবে আপনার ডাক্তারের সহকারী, যারা আমরা বলি যে স্যাকমো বলি, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। ওরা একটা ডিপ্লোমা পাস করা থাকে, তো ওরা ওখানে সহযোগিতা করবে। এবং ওখানে সম্ভব হলে সরকার যদি একদম মানে লোকজন দিতে পারে বা থাকে আমাদের হাতে, ওখানে মিডওয়াইফ বা নার্স দিলে ওখানে আর একটা হেল্প হবে। তো তাহলে ওখান থেকে রেফার হয়ে উপজেলা হাসপাতালে আসবে। এখন উপজেলা হাসপাতালকে আমাদেরকে স্ট্রেংথেন করতে হবে অবকাঠামোগতভাবে, জনবল দিয়ে, এবং এটার প্রচার ওইভাবে হতে হবে মানুষের কাছে। তাহলে আমরা যেই চিকিৎসা সংকটে ভুগছি, যে একটু গ্রামে কিছু হলেই দৌড়ে উপজেলায় জেলায় চলে যাচ্ছি বা ঢাকায় চলে আসছি, এরকমটা জনসংখ্যা যখন রেফারেল কমবে, তখন আমাদের সেবার মান সব জায়গায় কিছু কিছু ভালো হবে আর কি। স্যার, আপনি অনেক চমৎকার করে বলেন, কিন্তু আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে একটু শুনতে চাই যে নতুন স্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকারের আসলে কি উদ্যোগ রয়েছে? ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে চাওয়া নির্বাচনী, তার যে ওয়াদা ছিল যে তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন করবেন, ঢেলে সাজাবেন এবং স্টেপ বাই স্টেপ 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবেন, যারা প্রায় 80% মহিলা থাকবে। তো এগুলো কার্যক্রম চলছে, আমাদের বেজ ওয়ার্ক চলছে। আমি যেটি বলেছি যে আমাদের মূল টার্গেট হচ্ছে যে রোগ প্রতিরোধের সেবা, অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ারের যে মানুষের কাছে প্রচার, স্বাস্থ্য শিক্ষা, রোগটা হয় যাতে কম, আর হলে তারা যেন উপজেলা পর্যায়ে ম্যাক্সিমাম সেবাটা পেয়ে যায়, রেফারেলটা জেলায় কমে যাবে এবং টার্সিয়ারিতে আরও কমবে, তাহলে চিকিৎসা মানবে। এটি হচ্ছে আসলে এখনকার বাস্তবায়নের চেষ্টা। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমি শেষ মুহূর্তে আপনাকে এটাই অনুরোধ করব যে মিডিয়ার কাছে আমার একেবারেই অনুরোধ যে হেলথ একটা ন্যাশনাল ইস্যু, কন্টিনিউয়াস ইস্যু, এটার সাথে যেন মিডিয়ার বন্ধুত্ব থাকে সবসময়। আমরা এমন কোনো কথা যেন মানে না বলি যেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট দ্বারা রাষ্ট্রের জন্য। বিভ্রান্তি ছড়ায়। মানুষ তো ভুল বুঝবে, এবং এই স্বাস্থ্য সেবা, এক্সিস্টিং সেবার প্রতি যদি মানুষ বিরূপ মনোভাব নেয়, তাহলে কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যাবে। এবং এটা যেহেতু অনেক খরচের বিষয়, মানুষ যদি বিদেশমুখী হয়, তাহলে দেশের স্বাস্থ্যসেবা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি আরও বলবো যে আরও আরও দায়িত্ব নিয়ে পাশাপাশি থেকে যেন আমরা মিটিগেট করতে পারি এই সমস্যা। খুব চমৎকার করে স্যার বলেন। আসলেই তো মানুষকে, যেহেতু স্বাস্থ্যসেবার খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং এটাকে আসলে অস্বীকার করা যায় না এবং না দেখাও যায় না, সো এর উপর আসলে ডিপেন্ডেন্ট হতেই হবে এবং আসলে কোঅপারেট করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন এবং চমৎকার সব বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভিকে আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দকে। যদি আপনারা কিছু শুনে থাকেন এবং এটি যদি আপনাদের কার্যকর কিছু হয়, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি আমাদের এই আলোচনা থেকে আমাদের দর্শকরা আজকে অনেকখানি সচেতন হবেন এবং তারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।